সরকারি সিদ্ধান্ত থাকলেও খুলছে না দেশের বেশিরভাগ মার্কেট ও শপিং মল। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দোকান মালিকদের সিদ্ধান্ত। করোনার প্রভাবে রেমিটেন্সে বড় ধাক্কা, 5 বছরের সর্বনিম্ন এপ্রিলে। এখনই বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। করোনার প্রভাবে থমকে আছে 2,500 উন্নয়ন প্রকল্পের কাজ। আসছে বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা। করোনা টেস্টে পিছিয়ে বাংলাদেশ, জানা যাচ্ছে না সংক্রমণের আসল চিত্র। দিনে অন্তত 15,000 পরীক্ষা জরুরি। করোনা চিকিৎসায় এবার এলো 3 ওষুধের সমন্বিত ডোজ। যুক্তরাষ্ট্রে ভয়াবহতার জন্য ট্রাম্পকে দায়ী করলেন ওবামা। করোনা দুর্যোগে লোকচক্ষুর অন্তরালে বরিশাল সিটি মেয়র। বাড়ির ছাদ থেকে মাইকে নির্দেশনা দেন কর্পোরেশনের কর্মীদের। এবং 15 মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আমপাড়া। ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা, অনিশ্চয়তা রপ্তানিতে। স্বাগত নিউজ 24 এর সকাল 9টার বিরতিহীন সংবাদে। সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনায় রেখেই আজ থেকে খুলছে না রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট সহ প্রধান শপিং মলগুলো। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে পুলিশ প্রশাসনের কঠিন শর্তের বেড়াজালে ব্যবসা করা কঠিন। এদিকে একই কারণে বন্ধ থাকবে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সারা দেশের বেশিরভাগ শহরের শপিং মল ও বিপণী বিতান। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে বন্ধ দেশের সমস্ত দোকানপাট। এমন অবস্থায় গত 4 মে আসন্ন ঈদের কেনাকাটার সুযোগ দিতে বন্ধ থাকা মার্কেটগুলো খুলে দেবার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে 10 মে থেকে খোলার কথা ছিল বিপণী বিতানগুলো। কিন্তু এরই মাঝেই রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট সহ বড় বিপণী বিতানগুলো না খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। লক্ষ লোকের সমাবেশ যেখানে ঘটবে সেখানে অবশ্যই আপনার যে সামাজিক দূরত্বের যে প্রয়োজনীয় ভেঙে পড়বে এটা, এবং ফলে এটা দ্রুত সংক্রমিত আশঙ্কা দেখা দিবে। প্রায় অনেকগুলো এলাকায় আমরা মার্কেট বন্ধ রাখছি, তার মধ্যে সিলেট একটি, খুলনা একটি, ময়মনসিংহ একটি, রংপুরে বলেছেন আমরা আংশিক খুলবো। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সীমিত পরিসরে কিছু দোকান খুললেও সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে বড় শপিং মলগুলো। যার ইচ্ছা খুলবে, যার ইচ্ছা খুলবে না, এটা হচ্ছে তাদের ইখতিয়ার। তো সরকার তো খোলার জন্য নির্দেশ দিয়ে দিচ্ছে। আমাদের তো আর কোনো ভরণ পোষণ নাই, এর উপরে আমাদের নির্ভর, ঠিক আছে। তবে খুলে দিয়েছে, হয়তো আমাদের আর কি করুম, কপালে যা আছে তাই হবে। বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহেও বন্ধ থাকবে প্রধান শপিং মলগুলো। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজশাহী, যশোর, চট্টগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যেতে চাই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আমরা জানি যে রাজধানী সহ আসলে দেশের বিভিন্ন জায়গায় বড় বড় বিপণী বিতানগুলো খুলছে না, তো সেই ক্ষেত্রে রাজশাহী থেকে আজকে দোকানপাট খুলছে না, বন্ধ থাকছে? শুভ সকাল গালিব। বরাবরের মতো রাজশাহীর যে সিদ্ধান্তগুলি সেটি ছিল যে গতকালকে দুপুর পর্যন্ত মালিকরা সিদ্ধান্ত নিয়েছিলেন দোকান খোলার, কিন্তু সন্ধ্যার পরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশা এবং রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি রাজশাহীর যতগুলি মার্কেট আছে সেগুলোর যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে বৈঠকে বসার পরে রাতে তারা সিদ্ধান্ত নেন যে কোনো মার্কেট খুলবে না। ফলে রাজশাহীর ব্যস্ততম যে RDM মার্কেট, আমরা যদি সেটি একটু দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু আজকে বন্ধ আছে। অনেক শ্রমিকরাই যারা এই দোকানে কাজ করেন তারা যেহেতু জানতেন না রাতে যে মার্কেট খুলবে না বন্ধ থাকবে, ফলে তারা এখানে এসেছিলেন। আসার পরেই তারা যেটি এখানে জানতে পেরেছেন যে এখানে মার্কেটটা বন্ধ থাকবে, ফলে তারা বাইরে অবস্থান করছেন, কি সিদ্ধান্ত নেন সেটি। তবে এখন পর্যন্ত মালিকদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানে মেয়রের সঙ্গে বৈঠকে তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন যে মার্কেট খুলবেন না, সেই কারণে সেটি সিদ্ধান্ত বড় থাকবে। এছাড়া নগরের আরেকটি যে ব্যস্ততম মার্কেট নিউ মার্কেট এবং মোমোর প্লাজা বন্ধ রাখার সিদ্ধান্ত
আগে থেকেই তারা নিয়েছেন এবং তারা সেই ধরনের সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন। ফলে এই যে আরডি মার্কেটের সামনে, এই মার্কেটটিতে বলা যায় যে ধনী গরিব সব শ্রেণীর মানুষরাই এখানে ব্যবসা করতে আসেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা আছেন আপনারা একটু যারা কথা বলবেন কেউ এখানে, আপনারা তো এসছেন সকালবেলা, তো কেন এসছেন? দোকান তো বন্ধ। আমরা আজকে 10 তারিখ ঘোষণা দিয়েছিল মার্কেট খোলার জন্য, এই কারণে এসেছি। গত দিনের যে প্রাণ সমষ্টি দেখলে দেওয়ার পরে হেভি চাপাচাপির পর মার্কেটটা এই মুহূর্তে এখন বন্ধ ঘোষণা করা হচ্ছে। গতকাল যে প্রাণ দিয়েছে আমরা এই প্রাণে সন্তুষ্ট না। ধন্যবাদ। ওকে, যেটি হচ্ছে যে মার্কেটটি যে এই খোলার কথা ছিল তারা খুলতেই এখানে এসেছিলেন তারা। এখানে যে অভিযোগটি আছে যে অনেক যে দোকানে যারা কর্মচারীরা আছেন তারা অনেক সময় এখানে যারা কাজ করেন তারা দীর্ঘদিন থেকে যেহেতু দোকানপাটগুলি বন্ধ রেখেছেন, ফলে তারা বেতন পাচ্ছেন না। তাদেরকে যে ত্রাণ দেওয়া হয়েছিল সেই ত্রাণটি নিয়ে তারা সন্তুষ্ট নন। তারা দাবি করেছেন যে সরকারিভাবে যে ত্রাণগুলি দেওয়া হচ্ছে সেটি যেন আরও এখানে বাড়ানো হয়। এর ফলে যেটি হবে যে এই যারা কর্মচারীরা আছেন তারা হয়তো এই লকডাউন বা এই যে মার্কেট বন্ধের সিদ্ধান্তটি মেনে নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, গালিব আপনার কাছে। কাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে এবারের ঈদের আগে দোকানপাট আসলে খুলবে কিনা সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী সাহেব। আমরা এবার এই বিষয়ে জানতে চাই যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আমরা রাজশাহীর খবর জানলাম যে রাজশাহীতে দোকানপাট খুলছে না, তো যশোরেও কি সিদ্ধান্ত একই রকম কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যশোরের কথা যদি বলি, যশোরে গতকালকে একটা মিটিং সভা হয়েছিল জেলা প্রশাসন এবং ব্যবসায়ী নেতাদের মাধ্যমে। সেই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে যে সামাজিক দূরত্ব মেনে দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু আজ থেকে দোকানপাট খোলার কথা রয়েছে। আমরা সকাল ধরে দেখছি যে শুধু ইতিমধ্যে দোকানপাট, আপনি জানেন যে এখন 9টা একটু বেশি বাজে দোকানপাট কিন্তু খোলা শুরু করেছেন এবং আমরা দেখছি যে সামাজিক দূরত্ব সেটি কিন্তু তারা কেন মানছে না। তো দোকানপাট খোলার পরে কিন্তু যে আরও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বেশি দোকানপাট খোলার সম্ভাবনা রয়েছে এবং মার্কেটে এখন পর্যন্ত যে ভিড় দেখতে পাচ্ছি এই ভিড় কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে এবং সামাজিক দূরত্ব যদি কথা বলি সেই দূরত্ব কিন্তু কোথাও মানার সেই প্রবণতা আমরা দেখছি না। আমরা দেখেছি শপিং মলগুলো খোলারও প্রস্তুতি চলছে, বড় বড় যে শপিং মল আছে সেগুলোরও খোলার প্রস্তুতি রয়েছে এবং বড় বাজারে আমি রয়েছি, বড় বাজারের ভিতরে এখানেও কিন্তু সব প্রায় দোকানগুলো কিন্তু খোলা রয়েছে। সব মিলিয়ে এখানে যে সামাজিক দূরত্ব সেটি মানা হচ্ছে না। আপনার যদি করোনার কথা বলি, যে এ পর্যন্ত 73 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যশোরে, তার ভিতরে 4 জন রোগী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, এই খবর জানিয়েছেন সিভিল সার্জনের পক্ষ থেকে। তো সব মিলিয়ে ব্যবসায়ীরা যেটা বলছেন যে দীর্ঘ 44 দিন পরে কিন্তু আজকে এই বেশিরভাগ দোকানপাটগুলো খোলা আছে। আপনি জানেন যে জরুরি প্রয়োজনে এর আগে কিন্তু কিছু দোকান খোলা ছিল, যেগুলো মুদিখানা এবং অন্যান্য সামগ্রী, ঔষধের দোকান, এমন দোকান খোলা ছিল। আজ থেকে কিন্তু পুরোদমে দোকানপাট খোলা হবে এবং বিভিন্ন মার্কেট যে শপিং মলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খোলার কথা রয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন যে তাদের যে দাবি ছিল দোকান খোলা এবং বন্ধ, এই পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা দোকান খুলতে চেয়েছেন এবং সামনে আপনি জানেন যে রমজান মাস চলছে, ঈদ আসছে, এই ঈদে তারা দোকানপাট খুলে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। রিপন হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা এবার যেতে চাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমরা জানি যে চট্টগ্রামের বড় শপিং মল এবং বিপণী বিতানগুলো খুলছে না, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য মার্কেটের বিষয়ে আসলে সিদ্ধান্ত কি? ধন্যবাদ গালিব, আপনি যথার্থই বলছেন যে আমি চট্টগ্রামের সবচেয়ে বড় বিপণী বিতান, এমনকি প্রাচীন বিপণী বিতান বলতে নিউ মার্কেটকে বোঝানো হয়, সেই নিউ মার্কেটের সামনেই আছি আপনাকে দেখানোর জন্য। আমাদের ক্যামেরা দিয়ে দেখানোর জন্য যাচ্ছি। আপনি অবশ্যই দেখছেন 10 তারিখ থেকে বলতে আজকে থেকে কিন্তু সকাল থেকে কিন্তু আসলে তারা নিউ মার্কেট সহ এই বিপণী বিতানগুলো খোলার কথা থাকে।
কিন্তু আসলে গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনকি পুলিশ কমিশনার সাথে তারা একটা বৈঠক করে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু ঈদের বাকি আর বেশি দিন নেই, তেমনিভাবে যে করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আসলে যেই সত্য জুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে, সেই সত্য কিন্তু মানা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেই কারণে কিন্তু বলা যায় আসলে সব মার্কেট বলতে চট্টগ্রামে প্রায় মার্কেটে কিন্তু আসলে যে বন্ধ রয়েছে, তেমনিভাবে বিপণী বিতান আপনি দেখলে বুঝতে পারছেন বিপণী বিতান একেবারেই বন্ধ রয়েছে। তেমনিভাবে যে ফুটপাথেও কিন্তু গতকাল যারা শপিং মলগুলি বন্ধ করার খবর ছড়িয়ে পড়ার পরে ফুটপাথে আমরা দেখেছি তারা কিন্তু আসলে অনেক হকার্স কিন্তু আসলে যে কাপড়ের দোকান থেকে নিয়ে বিভিন্ন যে ঈদের প্রয়োজনীয় যে বিক্রেতা প্রয়োজনীয় যে রয়েছে কিন্তু আসলে পণ্যের সে পণ্যের পসরা সাজিয়ে বসিয়েছিলেন। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি কিন্তু একেবারে কিন্তু ফুটপাথে কিন্তু গতকাল বিকাল থেকে পুলিশের অভিযানের পরে কিন্তু একেবারে কিন্তু ফুটপাথে আমরা খুব একটা কম দেখছি। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের সামনে কিন্তু আমরা কয়েকটি ফুটপাথের দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কয়েকটি দোকান দেখলেও কিন্তু এই জায়গায়ও কিন্তু তেমন কোনো ক্রেতাদের ভিড় দেখছি না, এমনকি তারাও কিন্তু আসলে যে সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যায় চট্টগ্রামের অন্যান্য যে জায়গাগুলো আছে, অন্যান্য মার্কেটগুলো যেগুলো রয়েছে একেবারে কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু উপজেলা পর্যায়ে ছোট বড় অনেক মার্কেট রয়েছে, সেখানে কিন্তু তারা ভিতরে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য চালালেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা সেদিকে কিন্তু প্রশাসন খুব একটা নজর রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি গালিবের কাছে স্টুডিওতে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার যেতে চাই সিরাজগঞ্জে, যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জের পরিস্থিতি কি আছে আপনার কাছে? ধন্যবাদ গালিব। আপনি জানেন যে প্রতিনিয়ত কিন্তু করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে কিন্তু সরকার যে ঘোষণা দিয়েছে সীমিত আকারে দোকানপাট খোলা, সিরাজগঞ্জে কিন্তু ইতিমধ্যে দোকানপাট খুলতে শুরু করেছে। অনেকে কিন্তু দোকান খুলে ঝাড় দিয়ে আসলে বেচা কেনার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় যে সিরাজগঞ্জে করোনা সংক্রমণের যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো আমি একটু কথা বলবো যে সিরাজগঞ্জের স্বার্থ নিয়ে যে যারা কাজ করেন তাদের সাথে একটু কথা বলবো। এই যে সিরাজগঞ্জে যে দোকানপাট খুলছে আসলে এতে আপনারা কি মনে করছেন? বিষয়টা হচ্ছে যে লকডাউন যেহেতু সরকার ঘোষণা করেছে, সেই লকডাউনটা আসলে কার্যকর হওয়া উচিত ছিল। কারণ কি যে এখনও এই সংকটটা রয়ে গেছে, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্কও আছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে নিম্ন আয়ের যারা মানুষ, তারা যেহেতু তাদের ঘরে খাবার যখন থাকে না তখন তারা বেরিয়ে আসে। হ্যাঁ, এই খাবারটা যদি তাদের ঘরে ঘরে পৌঁছানো যেত তাহলে কিন্তু এই সংকট থাকতো না। কিন্তু এই জায়গায় একটা সমন্বয়হীনতা আছে। এখানে যেটা আসলে মূলত সমস্যা হয়ে গেছে সেটা হলো যে নির্দেশনাটা আসলে ক্লিয়ার হচ্ছে না, যে বন্ধ নাকি খোলা। মানুষের মধ্যে কিন্তু এটা একটা বিভ্রান্তি আছে, দোকানদারের মধ্যেও বিভ্রান্তি আছে, সব কিছু মিলে যে এটা একটা জটিলতা তৈরি হয়েছে। সেজন্য এই বক্তব্যটা স্পষ্ট হওয়া দরকার যে লকডাউন তুলে নেওয়া হলো নাকি লকডাউন আছে। যদি লকডাউন থাকে সেই লকডাউনের নিয়মগুলো কী কী, সেই নিয়মগুলো এবং নির্দেশনাটা সঠিকভাবে থাকা দরকার। এই জায়গায় একটা অস্বচ্ছতা আছে। এই যে দোকানপাট খুলছে তাতে ঝুঁকি কেমন মনে করছেন? ঝুঁকি তো আছে, কারণ কি যে কার মধ্যে করোনা আছে, এই ভাইরাসটা আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না। এখন একটা দোকানদার খরিদ্দার এসে যখন তার কাছে জিনিস চাবে তখন কিন্তু সে জিনিসটা দিতে বাধ্য, এবং সে যখন জিনিসটা দেবে তার হাতে কিন্তু টাকাটা পৌঁছাবে। এইভাবে কিন্তু লেনদেন হবে, লেনদেন হলে কিন্তু স্পর্শ হবে। এই স্পর্শ যখন হবে তখন কিন্তু এই ভাইরাসটা সে কিন্তু আক্রান্ত হবে। এখন যেহেতু পরীক্ষা নিরীক্ষাটাও আমাদের দেশে সীমিত, সুতরাং আমরা বুঝতে পারছি না কার মধ্যে করোনা আছে। তাহলে সেই বিষয়গুলো আসলে বিবেচনা রাষ্ট্রপক্ষের করা উচিত। এবং আমরা মনে করি যে যদি সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ তাদের ঘরে যদি খাবারটা পৌঁছায়, এবং নিম্ন মধ্যবিত্ত যারা চাইতে পারে না তাদের কিন্তু একটা সংকট আছে, এই সংকটটা আসলে যাচাই বাছাই হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে সরকারের যে এই সীমিত আকারে দোকান খোলা, এই দোকান খোলাকে কিন্তু আসলে আত্মঘাতী মনে করছে আসলে সিরাজগঞ্জের সাধারণ মানুষ। আমি একজন দোকানদারের সাথে একটু কথা বলবো। আপনারা যে এই যে দোকানটা খুললেন, তো আসলে আপনারা কি নিয়ম করে আসলে বেচাকেনি করবেন? আপনারা আসলে আমাদের নিয়ম হচ্ছে আমরা কাস্টমারকে অন্তত 3 ফিট ফাঁকে রাখবো, আর আমাদের যে প্রোডাকশনগুলো দিচ্ছে যেরকম পিপি পরবো, গ্লোভস রাখবো, এগুলো পরে আমরা ডিউটি করবো। আর কাস্টমারকে ঢোকার সময় আমরা সরাসরি ওদের স্প্রে করবো যাতে ওদের সব কিছু যাতে পরিষ্কার নিয়ে আমাদের দোকানের ভিতরে যাতে করতে পারে, ঢুকতে পারে।
গালিব, আপনি শুনছিলেন যে আসলে এই যে সাধারণ যে দোকানদার তারাও বলছে যে তারা আসলে এই নিয়ম কানুন মেনেই কিন্তু আসলে দোকান খোলার চিন্তা ভাবনা করছে। কিন্তু আমি যদি করোনার পরিস্থিতি বলি, করোনার আসলে মূলত যে পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত, সেই করোনা শনাক্তের অবস্থা কিন্তু সিরাজগঞ্জে করুন মাত্র 2 মাসে প্রায় 415 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 202 জনের হলো ফলাফল এসেছে। তাতে কিন্তু প্রায় এ পর্যন্ত সিরাজগঞ্জে 7 জন করোনা রোগী রয়েছে। পরীক্ষা না করার কারণেই কিন্তু আসলে সিরাজগঞ্জে যে কার মধ্যে করোনা আছে এটা কিন্তু আসলে মানে ঠিক করে বলা যাচ্ছে না। এই অবস্থায় এই দোকানপাট খোলার কারণে কিন্তু করোনার ঝুঁকি আসলে রয়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে করোনা পরিস্থিতি। সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে গালিব আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। তারা জানাচ্ছিলেন যে সুযোগ থাকার পরেও অনেক শপিং মল আসলে খুলছে না। ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত নিয়েছে যে এবারে তারা শপিং মলগুলো খুলবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আদালতেও সাধারণ ছুটি চলছে। এমন প্রেক্ষাপটে আজ শনিবার আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 নামের ওই অধ্যাদেশ জারি করা হয়। এর ফলে অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা যাবে। এর আগে 7 মে ওই অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর সংবিধানের 93.1 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ওই অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশে আদালত বলতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ সহ সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল বোঝানো হয়েছে। ভার্চুয়াল উপস্থিতি বলতে অডিও, ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতের বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা বা অংশগ্রহণ বোঝানো হয়েছে। অধ্যাদেশ বিধান অনুসারে আপিল বিভাগ বা ক্ষেত্রমতে হাইকোর্ট বিভাগ সময় সময় এ বিষয়ে প্র্যাকটিস নির্দেশনা জারি করতে পারবে। এপ্রিলে সরকারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে মাত্র $108 কোটি। গেল প্রায় 5 বছরে কখনোই এক মাসে এত কম রেমিটেন্সের রেকর্ড নেই। শুধু তাই নয়, গত বছর এই সময় পর্যন্ত 4 মাসে যেখানে $578 কোটি রেমিটেন্স এসেছে, সেখানে এই বছর এসেছে মাত্র $544 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকারকে এখন থেকেই বিশেষ পরিকল্পনা নিতে হবে। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। করোনার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাভাবের কারণে চাকরি হারিয়েছে বহু প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন অন্তত 1 লাখ কর্মী। গেল 4 মাসে বিদেশে যেতে পারেননি অন্তত আরও 1 লাখ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স প্রবাহে। বিএমইটির তথ্য অনুযায়ী গেল বছর জানুয়ারিতে রেমিটেন্স এসেছে $159 কোটি। এবছর জানুয়ারিতে $145 কোটি। একইভাবে গেল বছর ফেব্রুয়ারিতে $131 কোটি বিপরীতে এবছর ফেব্রুয়ারিতে এসেছে $163 কোটি। গেল মার্চে যখন $145 কোটি প্রবাসী আয় হয়েছে, তখন এবছর মার্চে তা কমে $128 কোটি ঠেকেছে। সর্বশেষ গত বছর এপ্রিলে ছিল $143 কোটি, আর এবছর এপ্রিলে আয় হয়েছে মাত্র $108 কোটি, যা গত 5 বছরে 1 মাসের হিসাবে সবচেয়ে কম। এইরকম মন্দাভাব যদি চলতে থাকে, তেলের দাম যদি কমতে থাকে, তখন কিন্তু দীর্ঘমেয়াদেও আগামী 1-2 বছরের জন্য কিন্তু আমাদের রেমিটেন্সের আয়টা কম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালের মাঝামাঝির আগে আমরা ওই পিক আপ করার জায়গায় বা আগের যে পর্যায়ে ছিল বা তার চেয়ে বাড়ানোর জায়গাটায় হয়তো যেতে পারবো না, একটু ধীর গতিতে হবে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে গত বছরের তুলনায় 22% রেমিটেন্স কমে যেতে পারে। এজন্য এখন থেকেই পরিকল্পনা নিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। সরকারি কোষাগার থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কোষাগারের অর্থের পরিমাণটা কমতে থাকবে অন্তত রেমিটেন্সের জায়গায়। সেটাকে অন্য কোনোভাবে হয়তো সরকারের চিন্তা করতে হবে যে সেই কোষাগারের যে অর্থ সম্পদ সেটি করে আবার একটি ব্যালেন্সের জায়গায় নিয়ে আসা যায়। এত মানুষ যে চলে আসলো, তাদের আসলে কর্মসংস্থান কি হবে, তাদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারি কিনা।
এত দুর্যোগের মধ্যেও এপ্রিল মাসে $108 কোটি রেমিটেন্স আসায় প্রবাসীদের উন্নয়নে সরকারের বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের অবকাঠামো খাতে পদ্মা সেতু ছাড়া ছোট বড় সব মিলিয়ে প্রায় 2,500 প্রকল্পের কাজ থমকে আছে করোনার ছোবলে। প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না এডিপির আকারও, তাই আসছে বাজেটে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ছোট মাঝারি সব উন্নয়ন প্রকল্পেই বরাদ্দ এবং বাস্তবায়ন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন কিছুটা কাটছাট হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে জোর দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতুর কাজ প্রায় শেষ দিকে। মূল সেতুর মাত্র 13% কাজ বাকি থাকলেও করোনার আগ্রাসী থাবায় সে হিসাবে ঘটেছে ছন্দপতন। যদিও দুর্যোগের এই সময়েও দেশের একমাত্র প্রকল্প হিসেবে চলমান আছে এই সেতুর কাজ। তবে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন হবার কথা থাকলেও নগরবাসীর মেট্রো রেলে চড়ার স্বপ্নেও ধরেছে অনিশ্চয়তার গুড়েবালি। এ তো গেল মেগা প্রকল্পের কথা। 2 মাসের করোনাকাল ওলটপালট করে দিয়েছে অর্থনীতির সকল হিসাব নিকাশ। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ এডিপির তালিকায় থাকা প্রায় 1800 প্রকল্পের কর্মকাণ্ডই থমকে গেছে। যথাসময়ে এসব প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানালেন পরিকল্পনা মন্ত্রীও। তো অবশ্যই স্বীকার করতে হবে যে অনিশ্চয়তার দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলার সম্পূর্ণ যে যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। শেষ হওয়ার যে তারিখ ছিল, সুনির্দিষ্ট তারিখ, সেইগুলো হয়তো পুনরায় অ্যাডজাস্ট করতে হবে। করোনার কারণে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতেও বরাদ্দ থাকছে না প্রত্যাশা মাফিক। আসছে অর্থ বছরে 5,60,000 কোটি টাকার বাজেটে উন্নয়ন বরাদ্দ ধরা হচ্ছে 2,05,000 কোটি টাকার কিছু বেশি, যা চলতি অর্থ বছরের তুলনায় বাড়ছে মাত্র 6.5%। অথচ আগের 2 অর্থ বছর এডিপির আকার বেড়েছে 15.5% এবং 40% পর্যন্ত। এমন বাস্তবতায় বেশ সতর্কতা অবলম্বন করে আসছে বাজেটে অগ্রাধিকার দিতে হচ্ছে স্বাস্থ্য ও কৃষির মতো খাতগুলোকে। বাস্তব কারণেই বাজেট এবার পরিমিত হয়েছে, কারণ আমাদের রাজস্ব আয়, রপ্তানি আয় কমেছে, আমাদের রেমিটেন্স কমেছে। সেক্ষেত্রে উন্নয়ন বাজেট এবার সীমিত রাখা আছে, তবে সেটা গত বছরের চেয়ে তো বেশি আছে। করোনার অভিজ্ঞতার ফলে আমাদের যে ক্ষতিটা হলো, এই বছরের বাজেট বিশেষ করে যে সামনে দরজার সামনে যেটা আছে, এইটা হবে পুনর্বাসনমূলক এবং অনেকটা সহায়তামূলক। নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে, আর অবশ্যই স্বাস্থ্য। আর্থিক কর্মকাণ্ড থমকে যাওয়ায় আসছে বাজেটে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়ে এনেছে সরকার, যা ধরা হচ্ছে 5.5%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। জনসংখ্যা অনুপাতে করোনা ভাইরাস পরীক্ষায় বাংলাদেশ এখনও 173টি দেশের পরে অবস্থান করছে। ইউরোপে 10,40,000 মানুষের পরীক্ষা হলেও বাংলাদেশে তার পরিমাণ 676 জন। ফলে সংক্রমণের আসল চিত্র ঠিক কেমন তা স্পষ্ট করা সম্ভব হচ্ছে না। টেস্টের পরিসর কম হওয়ার কারণে সংক্রমণও ছড়িয়ে পড়ছে দ্রুত। প্রতিদিন অন্তত 15,000 টেস্ট করা প্রয়োজন হলেও এখন তা 5 থেকে 6,000-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। প্রায় 2 মাস আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল করোনা ভাইরাস। তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, এই মহামারী রোধ করতে টেস্ট ছাড়া আর কোনো পথ খোলা নেই। We have a simple message for all countries: test, test, test. ইউরোপ, আমেরিকার পর দক্ষিণ এশিয়ায় প্রকোপ বেড়েছে করোনার। দেশে 64 জেলায় করোনা ছড়িয়ে পড়েছে এবং দিন দিন বাড়ছে সেই সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলছে, দ্রুত রোগী শনাক্ত করা হলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান এখন 36তম, তবে পরীক্ষা করার হারে বাংলাদেশের অবস্থান 174তম।
দেশে যে সংক্রমণের মাত্রাটা যে বাড়ছে দিন দিন, এবং সেইটা কোথায় গিয়ে ঠেকবে, কখন পিকে যাবে, এইটা আমরা নিরূপণ করতে পারছি না। খুব অল্প সংখ্যক টেস্ট করছি আমরা, সেই জন্য আমরা কখন পিকে পৌঁছাবো এটা বলতে পারছি না। বিশ্বে এখন 212টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। যেসব দেশে সংক্রমণের হার বেশি সেখানে পরীক্ষার হারও অনেক বেশি। শনিবার দুপুর 3টায় ওয়ালোমিটার্সের ওয়েবসাইটে দেখা যায় যুক্তরাষ্ট্র, স্পেন, যুক্তরাজ্য, ইতালিতে প্রতি 10 লাখ মানুষের মধ্যে পরীক্ষার হার 30 থেকে 40 হাজারের কাছাকাছি। অথচ বাংলাদেশে প্রতি 10 লাখে পরীক্ষা হচ্ছে মাত্র 700-র কাছাকাছি। সংক্রমণ রোধ করার জন্য অ্যাকচুয়ালি টেস্টের বেশি দরকার, সংক্রমণ অ্যাসেস করার জন্য আমাদের টেস্ট দরকার। 20,000 টেস্ট আমাদের ডেইলি করতে হবে এবং সারা দেশব্যাপী করতে হবে, এবং মানুষের কাছে টেস্টটা অ্যাভেলেবল করতে হবে, অ্যাক্সেসিবল করতে হবে এবং অ্যাফোর্ডেবলও করতে হবে। সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দেশে ল্যাবের সংখ্যা। বর্তমানে 35টি কেন্দ্র থেকে করোনা পরীক্ষা করা হচ্ছে, তবে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজারের মধ্যেই সীমাবদ্ধ পরীক্ষা। যারা সংক্রমিত হয়েছে কোনো লক্ষণ নাই তারাও যে টেস্ট করবে, আমরা যে টেস্ট যদি অনেক বাড়াতে পারি তাহলে এদেরকে আমরা শনাক্ত করতে পারবো। শুরুতে একটি মাত্র প্রতিষ্ঠান IDCR এর মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হতো। সম্প্রতি সেই প্রতিষ্ঠানটি শুধু গবেষণা প্রয়োজন ছাড়া নমুনা সংগ্রহ বন্ধ করে দিয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই আমরা দোকানপাট ও বিপণী বিতানের খবর আগে জানিয়েছি। এবারও আমরা জানবো দেশের বিভিন্ন জায়গা থেকে। সরকারি সিদ্ধান্ত থাকলেও আজ থেকে খুলছে না বেশিরভাগ দোকানপাট ও শপিং মল। আর আমরা জানতে বিস্তারিত ফরিদপুর, কুমিল্লা ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ, হুমায়ুন কবির জীবন ও রেজাউল করিম মানিক। শুরুতেই আমরা ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আমরা অন্যান্য জেলার খোঁজ ইতিমধ্যে সংবাদের শুরুতে নিয়েছি, এবার আমরা ফরিদপুরের খবর নিতে চাই যে সেখানে কি খোলা কিংবা বন্ধ কি থাকছে, এ দোকান মালিক সমিতি আসলে কি সিদ্ধান্ত নিয়েছে? ধন্যবাদ গালিব। আপনি যেমনটি জানেন যে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই 3টি জেলাকে কিন্তু ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে গত মার্চ মাস থেকেই ফরিদপুরের এই ফরিদপুর জেলাকে অঘোষিত লকডাউন করা হয়েছে। গত 23 মার্চ থেকে কিন্তু এই ফরিদপুরের যেই মার্কেট শপিং মলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল। তো আজকে আপনাকে যদি দেখাই যে ফরিদপুরের যেই শপিং মল এবং বিপণী বিতান সরকারি নির্দেশ অনুপাতেই কিন্তু খোলা রেখেছে, সবগুলোই কিন্তু খুলেছে। তবে একটা বিষয় যে আমরা যেটা দেখতে পেরেছি যে সামাজিক দূরত্বর যে বিষয়টা, সেই সামাজিক দূরত্ব কিন্তু কেউ মানছে না। সরকারি বিধিনিষেধ কেউ অমান্য করেই কিন্তু তারা এই দোকানে আসছেন বা মার্কেটে আসছেন, কিন্তু করোনার যেই ভয় তাদের কারো মাঝেই কিন্তু দেখতে পাচ্ছি না। তাছাড়া যদি ব্যবসায়ী নেতারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে পেরেছি যে একটা দোকান পর কিন্তু দোকান খোলা রাখার কথা হয়েছে, যেহেতু দোকানে মার্কিং করে জোড় সংখ্যা একদিন খুলবে, বেজোড় সংখ্যা একদিন খুলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সেই ধরনের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সমস্ত দোকানে কিন্তু আমরা খোলা দেখতে পাচ্ছি। তো আমরা এই খোলা, তারপরেও কিন্তু এই স্বাস্থ্যবিধি লক্ষ্য মানার জন্য কিন্তু আমরা ইসের সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ী নেতারা যে স্বাস্থ্যবিধি মেনেই তারা ব্যবসা করবেন। তো আমার কাছে ছিল করোনা সর্বশেষ এই পর্যন্ত। খায়রুজ্জামান সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে আমাদের এই বিষয়ে জানাচ্ছিলেন খায়রুজ্জামান সোহাগ। এবার আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। আপনার কাছে কুমিল্লার দোকানপাট খোলার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? প্রাণকেন্দ্র কান্দিরপাড়া এলাকায় এখানে অসংখ্য দোকানপাট এবং শপিং মহল রয়েছে, যেখানে এই ঈদ আসলে এই জায়গাটি অনেক জমজমাট থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কুমিল্লা দোকান মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছেন যে করোনা ভাইরাস প্রভাব পরিস্থিতির কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন করোনা ভাইরাস প্রভাব থাকবে ততদিন তারা কুমিল্লার সকল দোকানপাট এবং শপিং মহল তারা বন্ধ রাখবেন, এবং ঈদ উপলক্ষে কুমিল্লাতে শপিং মহলগুলো খোলা হচ্ছে না। তো আসলে সব মিলিয়ে যে স্বাস্থ্য ঝুঁকি যেন না হয় এবং মানুষের জীবনের ঝুঁকি যেন না হয় সেজন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য
কুমিল্লা দোকান মালিক সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বা তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে কুমিল্লার কোনো দোকানপাট এবং শপিং মল খুলবে না। আপনাকে জানাতে চাচ্ছি যে কুমিল্লায় আসলে দিন দিন করোনা ভাইরাস প্রভাব পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। সর্বমোট কুমিল্লা জেলার 17টি উপজেলার মধ্যে 16টি উপজেলার মধ্যে রয়েছে 151 জন আক্রান্ত করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে আমরা একজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এই যে ঈদ উপলক্ষে তো অনেক জমজমাট থাকে এবং করোনা ভাইরাসের কারণে আপনারা ব্যবসা করতে পারছেন না, দোকান মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে এই দোকানপাট বন্ধ থাকবে, তা আপনারা কিভাবে ভবিষ্যতে চলবেন? আসলে দোকান মালিক সমিতি যে সিদ্ধান্তটা নিয়েছে অনেক সুন্দর নিয়েছে। জীবনের থেকে অর্থনীতি থেকে জীবনের মূল্য অনেক বেশি, আর আমরা এই সময় অনেক ভালো ব্যবসা করি। ঈদের সময় আমরা ব্যবসায়িকরা সবসময় ঈদের বেচা কিনা বিক্রির উপরে আমরা একটা নির্ভরশীল থাকি। এবার যেহেতু হয়নি, আমরা অনেক অর্থনীতিতে লসের মুখে পড়েছি। আমাদের সেই কারণে আমার অনুরোধ থাকবে জননেত্রী শেখ হাসিনার কাছে যে আমাদের ব্যবসায়ীদের প্রতি যেন ওনার সুদৃষ্টি নজর থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসায়িকরা বলছেন যে তারা যে ক্ষতির সম্মুখীন হতেন সেই ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আসলে কুমিল্লাতে এবার ঈদ উপলক্ষে কুমিল্লা কোনো শপিং মল এবং দোকানপাট খুলবে না। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে এ বিষয়ে সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর সুপার মার্কেটের সামনে, অর্থাৎ যেটি অত্যন্ত নগরীর ব্যস্ততম এলাকা। ঈদকে সামনে রেখে শুধু নয়, সবসময় কিন্তু এই এলাকাটি থাকে অত্যন্ত ব্যস্ততম নগরী হিসেবেই। কিন্তু একটি বিষয় বলে রাখি, করোনা কিন্তু রংপুরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গতকাল পর্যন্ত 132 জন কিন্তু করোনার রোগী আক্রান্ত হয়েছে। তারপরও ব্যবসায়ীরা গতকালকে 2:30টার সময় জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে যে রংপুর দোকানপাটগুলো খোলা রাখবে। তো এই বিষয়ে একটু কথা বলার জন্য রংপুর মহানগর দোকান মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন জয়নাল আবেদিন, তার সাথে কথা বলতে চাই। যে আমরা জানি যে করোনার কিন্তু রংপুরে মহামারী আকার ধারণ করেছে, তারপর আমরা জানতে পেরেছি যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন দোকান থেকে শুরু করে সমস্ত বিপণী বিতান আপনারা খুলবেন। এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তি বলে আপনি মনে করেন? ধন্যবাদ নিউজ 24-কে। আমরা দীর্ঘ 1.5 মাস যাবৎ দোকানপাট বন্ধ রেখে গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা বাংলাদেশে নিয়ম নীতি মেনে স্বল্প সময়ের জন্য দোকানপাট খোলা দিয়েছেন। জীবিকা এবং সাধারণ লোকের জীবিকা নির্বাহের জন্য এবং অর্থনীতির চাকা সচল রাখার জন্য যেটা দিয়েছেন। আমরা গতকাল রংপুরের সমস্ত ব্যবসায়ী এবং মার্কেট কমিটিকে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে 3 ফিট দূরত্ব বজায় রেখে আমরা প্রতিটি দোকানে সীমিত আকারে কাস্টমার নিয়ে ব্যবসা পরিচালনা করব জীবিকার কারণে। যেহেতু আমাদের কর্মচারী দীর্ঘদিন যাবৎ না খেয়ে আছে, আমাদের ব্যবসায়ীদের দেয়ালে পিঠ থেকে গেছে, এটা থেকে উত্তরণের জন্য এই সচল রাখার জন্য সামনে একটি ঈদ, এই ঈদে আমাদের ছেলে মেয়ে এবং আমাদের কর্মচারীদের সংসার বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আমরা ফলো করে যাচ্ছি। কিন্তু করোনা তো মহামারী আকার ধারণ করছে, প্রতিদিনই করোনা রোগী বাড়ছে রংপুরে, আপনি জানেন। কিন্তু আসলে সামাজিক দূরত্ব কিন্তু কেউ মানছে না। এটি দোকানপাট খুললে এটি কি বজায় রাখবে কিনা? আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা মহানগর দোকান মালিক সমিতির সম্পূর্ণ কমিটি এবং প্রতিটা মার্কেটে যেগুলো কমিটি আছে আমরা একটি ট্রান্সপোর্ট গঠন করতেছি এবং প্রতিটি মার্কেটে আমরা ভিজিট করব যেন ডিস্টেন্স মেনে ক্রেতা সাধারণ ডিস্টেন্স মেনে ক্রয় করেন এবং বিক্রেতাও যেন মাস্ক পরিধান করে একেবারে নিয়ম নীতি মেনে হ্যান্ড গ্লোভস মেনে যেন কাস্টমারের সাথে লেনদেন করেন এবং 3 ফিট দূরত্ব বজায় রেখে। ধন্যবাদ আপনাকে। তো রংপুরের ব্যবসায়ী তারা বলছেন যে তারা কিন্তু আসলে দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়েছে দোকানপাট খোলার। পরবর্তী বুলেটিনে অবশ্য দেখানোর চেষ্টা করবো ক্যামেরার চোখে যে দোকানপাট খুলেছে এবং দোকানদার এবং বিক্রেতাদের ভিড় হয়তো রংপুর থেকে দেখানো সম্ভব হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
রেজাউল করিম মানি ধন্যবাদ। দর্শক, সারা দেশে সুযোগ থাকার পরও দোকানপাট আসলে অনেক ব্যবসায়ীরা খুলছেন, আবার অনেকে খুলছেন না। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ফরিদপুর, কুমিল্লা ও রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চলে আছে পরের সংবাদে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় জীবাণুনাশক চেম্বার তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক 11 শিক্ষার্থী। শুধু বুয়েট নয়, দেশের এই ক্রান্তি লগ্নে কোভিড যুদ্ধে পিসিআর ল্যাব স্থাপন ও ভেন্টিলেটর মেশিন তৈরি করে অবদান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মতো প্রতিষ্ঠানও। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। রোগীদের সেবা দিতে গিয়ে হরহামেশাই আক্রান্ত হচ্ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। আর সেই বিষয়টিকে মাথায় রেখে কোভিড ইউনিটে কর্মরতদের জন্য জীবাণুনাশক চেম্বার তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 97 ব্যাচের 11 জন শিক্ষার্থী। লিফট আকৃতির এই চেম্বারটি মাত্র 30 সেকেন্ডের মধ্যেই জীবাণুমুক্ত করতে সক্ষম বলে জানান উদ্যোক্তারা। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির প্রকাশিত নির্দেশনা মেনেই তৈরি করা হয়েছে বিশেষ এই জীবাণুনাশক চেম্বার। কোভিড ওয়ার্ডে ডিউটি করছেন, ডিউটি করে যখন ফিরছেন তাকে তো ড্রেসগুলো খুলতে হবে। তো এই খোলার সময় দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ডাক্তার ইনফেক্টেড হয়ে গেছেন। আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি, যে সিস্টেমের মধ্যে দিয়ে ডক্টরস এবং হেলথ প্রফেশনালসরা গেলে আমরা এক্সপেক্ট করছি যে তারা যে ঝুঁকিটা ছিল সেটা কমে আসবে। আর ভেন্টিলেটর তৈরির মধ্য দিয়ে করোনার এই সংকটে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন। 3টি মডেলের ভেন্টিলেটরগুলো আইসিইউ ইউনিটে ব্যবহার উপযোগী বলেও জানায় প্রতিষ্ঠানটি। আমাদের শখানেক দক্ষ প্রকৌশলী তারা দিনরাত পরিশ্রম করে প্রায় 4 সপ্তাহ সময় নিয়ে 3টি ভেন্টিলেটরের মডেল তারা ডেভেলপ করেছেন। আর WAB20 যেটা, এটি মূলত জরুরি প্রয়োজনে আইসিইউতে যাওয়ার আগে অনেক সময় জরুরি ভিত্তিতে যদি কারো অক্সিজেন লাগে তখন আমরা এই সাপোর্টটা দিতে পারবো। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনে 400 জনের নমুনা পরীক্ষা করার সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে ল্যাবটি। গেল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ভবনে এর উদ্বোধন করেন উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। করোনা চিকিৎসায় ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু করলো বাংলাদেশ। বিপণনের জন্য সরকারি কিছু প্রক্রিয়া শেষ করেই শীঘ্রই তা বাজারে আনছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান SKF এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়াও বাংলাদেশের আরও 4টি ওষুধ কোম্পানি উৎপাদন করবে করোনার এই প্রতিষেধক। শাহ আলী জয়া রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনার কাছে একরকম অসহায় সারা পৃথিবী। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে বিশ্বের দেশে দেশে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনা প্রতিরোধে ঔষধ কি হতে পারে তা নিয়ে এখনও বিস্তর গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমন বাস্তবতায় বাংলাদেশে উৎপাদন শুরু হলো রেমডেসিভির, যাকে বলা হচ্ছে করোনা মোকাবেলায় কার্যকর ঔষধ। অ্যান্টিভাইরাল এই ওষুধটি করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপানও। গতকালই আমরা ম্যানুফ্যাকচারিং অল স্টেপস কমপ্লিট করেছি। এখন আমাদের লাস্ট আরো কিছু ফর্মালিটিজ আছে। এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে হসপিটাল বা যে কোভিড সেন্টারগুলো আছে সেখানে দেওয়ার আগে আরেকটা প্রসেস আছে আমাদের ডিজিডিএ থেকে। সেই প্রসেসটা আমরা শেষ করব। শেষ করার পরপরই আমরা আমাদের রেমডেসিভির সরবরাহ করতে পারবো। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-19 আক্রান্তদের ওপর এর সফল প্রয়োগের পর এ নিয়ে আশাবাদী বাংলাদেশের বিশেষজ্ঞরাও। যারা লাইফ সাপোর্টে আছে তাদের ক্ষেত্রে দেখা গেল যে এই ড্রাগটা দিয়ে ট্রিট করার ফলে 70% ভালো রেসপন্ড করে এবং তাদের ফ্যাটালিটি রেট অনেক কমে আসে। রেমডেসিভির যে মাইল্ড টু মডারেট টু লেস সিভিয়ার পেশেন্ট দিচ্ছে তারা সবাই 2 সপ্তাহের মাথায় হেঁটে বাড়ি চলে গেছে। এটা শিকাগো ইউনিভার্সিটি। তবে এর উচ্চ মূল্য নিয়ে আপত্তি রয়েছে অনেকের। এটা ড্রাগটার প্রাইসটা একটু বেশি, 5,000 টাকা করে। 5 দিনের কোর্স যদি হয় 30,000 টাকা, 40,000 টাকা লেগে যাবে। তো এটা সাধারণ রোগীর জন্য একটু অসুবিধা হবে। তবে জীবনের প্রশ্ন যেখানে জড়িত সেখানে 40,000 খুব বেশি না। মানুষের শিরায় ইনজেকশন হিসেবে রেমডেসিভির প্রয়োগ করা হয়। রোগের তীব্রতার ওপর এর ডোজ নির্ধারণ করা হয়। গুরুতর অসুস্থ রোগীদের জন্য 5 অথবা 10 দিনের ডোজ প্রয়োজন হতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
নীরবতা ভেঙে জনসম্মুখে আসতে শুরু করেছেন বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। গেল কয়েকদিন ধরে রাতের বেলা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মীদের নিজ বাসায় ডেকে 3 তলার ছাদ থেকে মাইকে নির্দেশনা দিচ্ছেন তিনি। মহামারীর এই দুর্যোগে জনপ্রতিনিধিদের যখন পাশে চায় সাধারণ মানুষ, তখন লোকচক্ষুর অন্তরাল থেকে এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সিটি মেয়র বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছেন তিনি। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই গেল কয়েকদিন ধরে রাতে নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসায় কর্মীদের ডেকে মাইকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। তবে এ সময় বাসার সামনে নিচে থাকা কর্মীদের মধ্যে শারীরিক দূরত্ব না থাকলেও সব ধরনের সুরক্ষা সামগ্রী পরেই 3য় তলা থেকে নির্দেশনা দিচ্ছিলেন মেয়র। এ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেয়র স্যার যেভাবে আমরা যেভাবে কাজ চালাই নিচ্ছি, সেই কাজটা সে আরো সুন্দরভাবে আমাদের চালাই নেওয়ার জন্য দিক নির্দেশনা হচ্ছে। বলছে বরিশাল শহরে 0 টলার থাকতে হবে মশা। মেয়রের আরো হয়তো আমাদের পাশাপাশি থাকলে আমাদেরও ভালো লাগতো, যে তাহলে আরো সরব হতো। যদিও মেয়রের দাবি, করোনার সংক্রমণ রোধে নিজে ঘরে থেকে নেতাকর্মী সহ নগরবাসীকে ঘরে থাকতে উৎসাহিত করছেন তিনি। মানুষকে বোঝানোর এটা প্রথম কথা আমার নেতাকর্মীদের, যে আমাকে পাচ্ছে না, এটাই হচ্ছে যে আমাদের সামাজিক মেয়র মহোদয় যখন ঘরের ভিতরে, তখন আমাদেরও ঘরে থাকতে হবে। শারীরিক উপস্থিতি নিয়ে সমালোচনা হলেও পর্যাপ্ত ত্রাণ বিতরণ করে নগরবাসীর মন জয় করেছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। মেয়র মহোদয় আমাদের যে ত্রাণ দিয়েছে অনেক বেশি পেয়েছে, সবের প্যাকেটও বড়। 10 কেজি করে চাল দিয়েছে, 2 কেজি ডাল দিয়েছে, 5 কেজি আলু দিয়েছে, তারপর তেল দিয়েছে, সাবান দিয়েছে। গেল 30 মার্চ ও 12 এপ্রিল জেলা প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর 2টি ভিডিও কনফারেন্স ও 26 এপ্রিল জেলার দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে বৈঠক ছাড়া মার্চের মাঝামাঝি পর শহরের কোথাও, এমনকি নিজ অফিসেও মেয়র সাদিক আব্দুল্লাহকে দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। দেশে দেশে লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু হলেও করোনা ভাইরাসের সংক্রমণ থেমে নেই। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে আরও 5,500-এর বেশি মানুষ। মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়েছে। নতুন করে প্রাণহানি হয়েছে 1,687 জনের। মোট আক্রান্ত 13,21,000-এর বেশি মানুষ। এদিকে করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসন পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয়ের পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ও প্রশাসনে তার সঙ্গে কাজ করা কর্মীদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 2,60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে স্পেনে। মারা গেছে 26,299 জন। এদিকে ইতালিতে মৃতের সংখ্যা 30,000 অতিক্রম করেছে। মোট আক্রান্ত হয়েছে 2,17,000-এর বেশি মানুষ। অপরিবর্তিত অবস্থায় আছে যুক্তরাজ্যেও। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 626 জন। মোট মৃতের সংখ্যা 31,241 জন। এদিকে ফ্রান্সে গেল 24 ঘন্টায় 80 জনের মৃত্যু হয়েছে, যা গেল এপ্রিলের পর সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। তবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। করোনার নতুন হটস্পট রাশিয়ায় 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 10,699 জন। মোট আক্রান্ত 1,87,000-এর বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা 2,80,000-এর বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 40,98,000-এ। তবে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন 14,35,000-এর বেশি আক্রান্ত ব্যক্তি। রাজশাহীতে আগামী 15 মে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। ফলন আশানুরূপ হলেও করোনা সংকটে আম রপ্তানি নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে গাছ থেকে আম নামানোর দিনক্ষণ ঠিক করে দিচ্ছে জেলা প্রশাসন। এবারও আম চাষি ও ফল গবেষকদের সঙ্গে বৈঠক করে রাজশাহীতে আম পাড়ার দিন নির্ধারণ করা হয় আগামী 15 মে। গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে পর্যায়ক্রমে নামানো যাবে অন্য জাতের আম। এবারের আবহাওয়াটাকে বিবেচনায় নিয়ে আমরা যেটি করেছি সেটি হচ্ছে যে সকল প্রকার গুটি আম যেটি আছে সেটি 15 মে থেকে
এবং সর্বশেষ একেবারে বাড়ি আম 10 জুলাই পর্যন্ত আমরা একটা তফসিল করেছি বিস্তারিত। রাজশাহী জেলায় এবছর 17,573 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তবে করোনার সংক্রমণ রোধে জেলায় অনির্দিষ্টকালের লকডাউন থাকায় আম রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। তবে আমরা সবচেয়ে বড় আশঙ্কায় আছি যে এটা বাজারজাতকরণের জন্য, যেমন পরিবহন সেক্টর যদি ওই সময়তে ওপেন না হয় তাহলে আমরা বিরাট মার খাবো। তবে জেলা প্রশাসক বলছেন আম কৃষিজাত পণ্যের আওতায় পড়ায় রপ্তানিতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে অনুমতি সাপেক্ষে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীর সুস্বাদু আম সারা দেশে ছড়িয়ে দিতে পারবে। আম একটি কৃষি পণ্য হিসেবে গণ্য, কাজেই এটি আমাদের বিভিন্ন জেলায় গমনাগমনের ক্ষেত্রে এটি পরিবহন করতে পারবে, আমাদের শ্রমিক ট্রাকে করে পরিবহন করতে পারবে। অপরিপক্ক ও কেমিক্যাল মিশিয়ে পাকানো আম কোনো ব্যবসায়ী যেন বাজারজাত করতে না পারে তা দেখতে জেলা প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করবে পুলিশ সদস্যরাও। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে খেলার খবর। করোনায় অসহায় হয়ে পড়া মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে নিলামে তোলা বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোমেন মুন্নার 2টি জার্সি বিক্রি হয়েছে 5,10,000 টাকায়। 1989 সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ লাল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মুন্না। সেই টুর্নামেন্টে মুন্নার পরিহিত 2 নম্বর জার্সিটি তোলা হয়েছিল নিলামে, যা নিলামে 3 লাখ টাকায় বিক্রি হয়েছে। একই সঙ্গে বিক্রি হয়েছে মুন্নার আবাহনী লিমিটেডের একটি জার্সি, সেটি বিক্রি হয়েছে 2,10,000 টাকায়। এছাড়াও নিলামে তোলা বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তোয়েব হাসানের জার্সিটি বিক্রি হয়েছে 5,55,000 টাকায়, যেটি পরে 2013 সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তোয়েব। জার্সিটির ভিত্তিমূল্য ছিল 2 লাখ টাকা। পুরো অর্থই দান করা হবে করোনায় দুর্দশাগ্রস্তদের সহযোগিতায়। অনুমোদন পেল ফিফার বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব। করোনার কারণে স্থগিত থাকায় ব্যস্ত সূচিতে পড়বে ফুটবল মৌসুম। খেলোয়াড়দের উপর চাপ কমাতে 3 থেকে বাড়িয়ে 5 জন করার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনায় থমকে থাকা ক্রীড়াঙ্গন ধীরে ধীরে চলতে শুরু করেছে। একে একে অনুশীলনে ফিরছে ইউরোপের ফুটবল জায়ান্টরা। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকায় ব্যস্ত সূচিতে পড়তে যাচ্ছে ফুটবল মৌসুম। সেই চাপ তো নিতেই হবে খেলোয়াড়দের। ওদের কথা বিবেচনা করে 3 থেকে বাড়িয়ে 5 জন বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ফিফা। প্রস্তাবে সাড়া দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB। যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করতেই হবে সেগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল প্রতিযোগিতার আয়োজকদের। এছাড়া চাইলে বন্ধ রাখতে পারবে বর্তমানে প্রচলিত ভিডিও রিপ্লে সিস্টেমের ব্যবহার, জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এসব নিয়মের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে IFAB ও ফিফা সিদ্ধান্ত নেবে। আগামী সপ্তাহ থেকে মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। দ্রুত মাঠের লড়াই ফেরাতে বেশ মরিয়া স্পেন, ইতালির মতো দেশগুলো। আরিফুল ইসলাম, নিউজ 24। থমকে থাকা লা লিগা শুরু হওয়ার আগেই ছিটকে গেলেন লুকা ইয়োভিচ। ডান পায়ের গোড়ালির হাড়ে চির ধরা পড়েছে রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ডের। সার্বিয়ান ফুটবলারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হতে পারে। লা লিগা শুরুর আগে তিনি সেরে উঠবেন কিনা তা এখনও অনিশ্চিত। নিজেদের ওয়েবসাইটে ইয়োভিচের চোটের কথা জানায় রিয়াল। করোনা ভাইরাসের এই সময় নিজ বাড়িতে অনুশীলন করতে গিয়ে চোট পান 22 বছর বয়সী ইয়োভিচ। চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে কান চলচ্চিত্র উৎসব সবচেয়ে মর্যাদাপূর্ণ। 7 দশকেরও বেশি সময় ধরে ফ্রান্সের কান শহরে আয়োজিত জমকালো এই উৎসবে হাজির হন বিশ্বের প্রখ্যাত সব চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী ও চলচ্চিত্র বোদ্ধারা। তবে এবছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে উৎসবের আয়োজন। সুকন্যা আমিরের প্রতিবেদন। 7 দশক ধরে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়ে আসছে কান চলচ্চিত্র উৎসব। এটি বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব। রেড কার্পেট, অপেক্ষারত শত শত ক্যামেরার ক্লিক বাটন আর উৎসুক দর্শক। প্রতি বছর চোখ ধাঁধানো এমন আয়োজনে নিজেদের যশ, খ্যাতি আর আভিজাত্য তুলে ধরেন বিশ্বের প্রখ্যাত সব চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও
চলচ্চিত্র বোদ্ধারা। গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে, তখন উৎসব জৌলুস একেবারেই অমানবিক। আর তাই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের 12 থেকে 23 মে অনুষ্ঠিত হচ্ছে না কান চলচ্চিত্র উৎসব। জুনের শেষ কিংবা জুলাইয়ের শুরুতে উৎসব হওয়ার কথা থাকলেও সেটিও এখন অনিশ্চিত। এমনকি ৭৩তম উৎসবের প্যারালাল সেকশনও বন্ধ থাকছে, যেখানে অংশ নেয় ডিরেক্টরস ফোর্টনাইট, ইন্টারন্যাশনাল ক্রিটিক্স উইক ও অ্যাসোসিয়েশন ফর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। সুকন্যা আমির, নিউজ 24। শেষ খবর সকাল ৯টার বিরতিহীন সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সরকারি সিদ্ধান্ত থাকলেও খুলছে না দেশের বেশিরভাগ মার্কেট ও শপিং মল। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দোকান মালিকদের সিদ্ধান্ত। করোনার প্রভাবে রেমিটেন্সে বড় ধাক্কা, 5 বছরে সর্বনিম্ন এপ্রিলে। এখনই বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আছে ২,৫০০ উন্নয়ন প্রকল্পের কাজ আটকে আছে, আসছে বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা। করোনা টেস্টে পিছিয়ে বাংলাদেশ, জানা যাচ্ছে না সংক্রমণের আসল চিত্র। দিনে অন্তত ১৫,০০০ পরীক্ষা জরুরি। করোনা চিকিৎসায় এবার এলো ৩ ওষুধের সমন্বিত ডোজ। যুক্তরাষ্ট্রের ভয়াবহতার জন্য ট্রাম্পকে দায়ী করলেন ওবামা। করোনা দুর্যোগে লোকচক্ষুর অন্তরালে বরিশাল সিটি মেয়র। বাড়ির ছাদ থেকে মাইকে নির্দেশনা দেন কর্পোরেশনের কর্মীদের। এবং ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আমপাড়া। ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা, অনিশ্চয়তা রপ্তানিতে। এ ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।